লেখিকা সুপ্তা আঢ্যুর প্রতিশ্রুতি। বড় রাস্তা ছাড়িয়ে দুটো গলি পেরিয়ে ৩ নম্বর গলির একটু ভেতরে বড় ৫ তলা আবাসনের চতুর্থ তলার দক্ষিণমুখ ফ্ল্যাটের বসার ঘরে সৌপর্ণ ওর স্ত্রী হিয়া আর ওদের মা বিতস্তা দেবী এই মুহূর্তে গভীর আলোচনায় মগ্ন। আধুনিকতার সাথে সাবেকিয়ানার মেলবন্ধনে সাজানো ফ্ল্যাটের ভেতরটা দেখলেই এ বাড়ির মানুষদের রুচিশীলতার পরিচয় পাওয়া যায়। বছরখানেক আগে বাড়ির কর্তা রনিতেশ সেন রিটায়ারমেন্টের পরপরই ইহলোকের মায়া কাটিয়েছেন, আর মিসেস বিতস্তা সেন এই ১ মাস হলো স্কুল জীবনের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নিজের সাথে সময় কাটাচ্ছেন। ওনার ছেলে সৌপর্ণ আর ওর স্ত্রী দুজনেই মুম্বাইয়ের এক বহুজাতিক সংস্থায় কর্মরত। ওদের একমাত্র ছেলে সৌহার্দ্য পাশের ঘরে আপন মনে ভিডিও গেম খেলতে ব্যস্ত। সৌপর্ণ ওর মাকে বলে উঠল, তুমি এখন কি করবে, কিছু ভেবেছ? ঠিক বুঝলাম না রে, কি করব বলতো? না মানে তোমার তো রিটায়ারমেন্ট হয়েই গেল, বাবাও এখন নেই, এই ফাঁকা বাড়িতে তুমি একা কি করবে? বরং তুমি আমাদের সঙ্গে চলো, ওখানে তুমি ভালো থাকবে মা। ও এই কথা। কিন্তু কিন্তু কি মা? তোর দায়িত্ববোধ, সংস্কার এগুলো নিয়ে আমার কিছু শেখানোর নেই তোকে। তোর ওখানে যাওয়া তো রইলই। আসলে কি বলতো, ৬০-এর কোটা পেরিয়ে এসেছি, আর কটা দিন এই পৃথিবীতে থাকবো জানি না, তাই ভাবছি যে কটা দিন বাঁচবো চতুরাশ্রমের ৩য় আশ্রম বানপ্রস্থকেই না হয় বেছে নিলে কেমন হতো। কিন্তু এখন তো আর জঙ্গলে থাকতে পারবো না, তাই শহর ছাড়িয়ে ভাগীরথীর তীরে একটা বৃদ্ধাবাসের খোঁজ পেয়েছি, ওখানেই থাকবো ভাবছি। বিতস্তা দেবীর এহেন সিদ্ধান্তে সৌপর্ণ আর হিয়া স্তব্ধবাক হয়ে বসে রইল। সারা ঘর জুড়ে এখন পিন ড্রপ সাইলেন্স। পরিবেশটা হালকা করার জন্য উনি বলে উঠলেন, তুই এত বড় হয়ে গেছিস আর এই একটা ছোট্ট কথায় মন খারাপ করে বসে পড়লি? এটা ছোট কথা নয় মা, তুমি আমাদের ছেড়ে চলে যাবে এটা ভাবলে কি করে? তোদের ছেড়ে কোথাও যাচ্ছি না আমি, শুধু এই ফাঁকা বাড়িটা ছেড়ে অন্য বাড়িতে যাচ্ছি। ছুটি ছাটায় তোদের আসার খবর পেলে এসে সবাই একসাথে কাটিয়ে যাব। আর শোন, এই কাগজগুলো রাখ। এগুলো কিসের কাগজ মা? এই বাড়ি আর ব্যাংকের পেপারস, এগুলো সাবধানে রাখবি। মায়ের কথায় একটা মন কেমন করা দুঃখে ভরে গেল ওর মন। ছোট থেকেই মা ঘেঁষা সৌপর্ণ ভেবে রেখেছিল আছে মাকে রাখবে। যেটুকু সান্নিধ্য বঞ্চিত ছিল মায়ের চাকরি জীবনে, সেটুকু পুষিয়ে নিতে চেয়েছিল। আরও একটা লোভ ছিল ছেলেকে ঠাম্মির সান্নিধ্যে বড় করে তোলা। বড় অভিমান হচ্ছিল মায়ের ওপর, কিন্তু এ কথা মাকে বলবে না সৌপর্ণ। সব দুঃখ, মন খারাপ, অভিমান বুকে জমিয়ে রেখে অতি স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলো, কবে যাবে তুমি? এখনো ঠিক করিনি হিয়া, তোমাদের ফ্লাইট কখন? সকালে মা। ঠিক আছে, তাহলে আমি আর এখানে থেকে কি করব? ভাবছি কালই রওনা দেব। অনেক রাত হলো, দাদু ভাইয়ের এতক্ষণে ঘুম পেয়ে যাবে। আমি ঘরে গেলাম, কিছু গোছানোর আছে, ওগুলো কমপ্লিট করে নিই, তোমরাও শুতে যাও। কথাগুলো বলে সোফা থেকে উঠে ছেলের কাছে এসে স্মিত হেসে ওর মাথায় হাত বুলিয়ে বললেন, রাগ করেছিস মায়ের উপর? রাগের কি আছে? তুমি যা সিদ্ধান্ত নিয়েছো সেটা থেকে যে সরবে না তা আমি জানি। আসলে আমি তোমাকে চেয়েছিলাম আমার জীবনে, সৌহার্দ্যর বেড়ে ওঠার দিনগুলোয়। একটা কথা জিজ্ঞেস করব? বল না, কি বলবি? তোমার এই সিদ্ধান্তের কারণ কি মা? ছেলের হাতে হাত রেখে বললেন, এতগুলো বছর অনেক রকমের দায়িত্ব পালন করলাম, তোর এখন সংসার হয়েছে, তুইও নিশ্চয়ই বুঝতে পারছিস সব চরিত্রে পারফেকশন আনতে আনতে একটা সময়ের পরে হাঁপিয়ে উঠি আমরা। তাই এই রঙ্গমঞ্চ থেকে অবসর চাইছি, আর আমি মনে করি এই অবসর যাপন প্রত্যেকের প্রয়োজন। ঈশ্বর প্রদত্ত আত্মার কিছু তো পাওনা থাকে রে, সেটা মেটানোর দায়িত্ব নিজের ওপরেই বর্তায়। সেটা অস্বীকার করে হয়তো বাকি দিনগুলো কাটানো যেত। ও তো কৈফিয়ত চায় না আমাদের কাছে, কিন্তু এই দায়টা আমি এড়াতে চাই না। আর তাছাড়া নিজের সাথে নিজের মতো করে সময় কাটানোর লোভ বহুদিনের। আর তোরা তো রইলি আমার জন্য, যদি একলা থাকতে গিয়ে হাঁপিয়ে উঠি তোর কাছেই ফিরবো। আর দাদু ভাইয়ের জন্য ভাবি না, আমার স্থির বিশ্বাস আমার শেখানো শিক্ষা সংস্কারেই বড় করতে পারবি তুই ওকে। মায়ের কথায় চোখে জল এসে গেল ওর। এদিকটাও ভেবে দেখেনি, সত্যিই তো
স্কুল সংসার সামলাতে গিয়ে নিজের শখ প্রায় বিসর্জন দিয়েছিল মা। বইগুলো সপ্তাহ শেষে ধুলো ঝেড়ে পরম মমতায় হাত বুলিয়ে আবার রেখে দিত, আর প্রতি বছর বর্ষা শেষে হারমোনিয়ামটা রোদ্দুরে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে ভারী যত্নে তুলে রাখতো বাক্সে। এখনো মায়ের কাছে কত কিছুই না শেখা বাকি ওর। জমতে থাকা সব অভিমান ধুয়ে গেল ওর। মায়ের হাতটা জড়িয়ে ধরে বলল, ছোটবেলার মতো এখনো তুমি আমার মন পড়তে পারো। এক মুহূর্তের জন্য হলেও তোমাকে ভুল বুঝে অভিমান করেছিলাম, ক্ষমা করবে তো আমায়? ধুর বোকা ছেলে, আমি কিচ্ছু মনে করিনি। তোর অভিমান হওয়াটাই তো স্বাভাবিক। তুই আর রাগ করে নেই তো বাবা? তাহলে যে কোথাও গিয়ে শান্তি পাবো না। না মা, আমি সবটা বুঝেছি। আর কিচ্ছু বলতে হবে না তোমায়। এই কথাটা আগে বললে আমরা গিয়ে তোমায় পৌঁছে দিতে পারতাম, আর তার সাথে দেখেও আসতাম তোমার বানপ্রস্থের আশ্রমখানা। একা থাকতে গিয়ে ভুলে যেও না তোমার বয়স হয়েছে। শরীরের দিকে খেয়াল রেখো। ওদের কাছ থেকে চলে এসে পরের দিনের যাত্রার সবকিছু গোছগাছ কমপ্লিট করে নিল বিতস্তা। শেষ মুহূর্তে স্বামী রনিতেশের একটা ছবি সঙ্গে নিয়ে নিল। সমস্ত গোছগাছ সারা হতে ঘড়ির দিকে মুখ তুলে তাকাতেই দেখল ঘড়ির ছোট কাঁটাটা একটার ঘর প্রায় ছুঁয়ে ফেলেছে। টেবিলের ওপর রাখা বোতল থেকে জলটা খেয়ে বিছানার দিকে এক ঝলক তাকিয়ে আস্তে আস্তে দরজাটা খুলে বারান্দার চেয়ারে এসে বসল বিতস্তা। পাশের ছেলের ঘর থেকে তখন চাপা স্বরে স্বামী স্ত্রীর আলাপনের আওয়াজ আসছে। ওদের কথার আওয়াজে মুচকি হেসে বারান্দায় রাখা চেয়ারে বসে বাইরে মাঝরাতের গহীন অন্ধকারের দিকে তাকিয়ে রইল। এত বছরের সংসার জীবনের আজই শেষ রাত ওর। তাই প্রথম রাতের মতো শেষ রাতটাও না ঘুমিয়ে থাকার সিদ্ধান্তই নিল ও। বাইরে নিঝুম নিঃসার নীরবতা যখন চারপাশকে ঘিরে রেখেছে, তখন মাঝে মাঝে পথ কুকুরদের চিৎকার ওর মায়াজাল ছিন্ন করলেও তাকে পূরণ করতে বেশি সময় লাগছিল না নিঃসাবরীর। এরকম রাত বড় প্রিয় বিতস্তার। এমন রাতেই তো সময় সাগরের ঢেউয়ে ভাসতে ভাসতে স্মৃতির স্মরণীবে পেরিয়ে আসা সময়টাকে ছুঁতে পারা যায়। আজ বিতস্তার ভীষণ ইচ্ছে করছিল সেই দিনগুলো ফিরে দেখতে। অন্ধকারকে চোখে জড়িয়ে স্মৃতির অতলে ডুব দিতেই ছবির মতো ওর চোখে ভেসে উঠতে লাগলো সবচেয়ে প্রিয় কিশোরী বেলা। মনে পড়ে গেল স্কুল থেকে 5 জন মিলে হই হই করতে করতে বাড়ি ফেরার কথা। ও, দীপন, পাঞ্চালী, শ্যামল আর স্মৃতিকণা, 5 বন্ধুর মিলেমিশে থাকার মুহূর্তগুলো বড্ড মনে পড়ছিল ওর আজ। ওদের বন্ধুত্বের বিষয়ে ছোট্ট গ্রামটায় আলোচনার বিষয় হলেও ওদের কোনো হেলদোল ছিল না এই ব্যাপারে। এই 5 জনের দলে বিতস্তার দীপন ছিল সবচেয়ে কাছের বন্ধু, আর এই বন্ধুত্ব যে কখন ভালোবাসায় পরিণত হয়ে গেছে বুঝতে পারেনি কেউ। পাঞ্চালী এ নিয়ে আড়ালে বিতস্তাকে খেপালেও পাত্তা দেয়নি ও কখনো। দীপ ওর প্রেমিক, এটা ভাবলেই চাপা হাসিতে মুখ ভরে উঠত ওর। আর ওকে মুখ চেপে হাসতে দেখে পাঞ্চালী বলল, তুই আমার কথা মানছিস না তো? পরে কিন্তু তুই পস্তাবি। শুধু শুধু পস্তাতে যাব কেন? দীপ তোকে সত্যি ভালোবাসে রে, ওর চোখ দুটো দেখিসনি তুই? এই স্মৃতি, তুই কিছু বল না। স্মৃতিকণা কিছু বলার আগেই ওকে থামিয়ে দিয়ে বিতস্তা বলে উঠল, ও কি বলবে রে? আর দীপের চোখে আলাদা কি আছে বলতো? তুই একটু বেশি ভাবিস এসব নিয়ে। ওদিকে শ্যামল ও দীপনকে তাগাদা দেয় মনের কথা বিতস্তাকে খুলে বলার জন্য, কিন্তু যাকে নিয়ে এত আলোচনা সে দীপন ছিল নিজের জায়গায় অটল। ও বলতো তিস্তাকে নিজেকে বুঝে নিতে দে ওর ভালোবাসাটাকে। আজ আমি বললেও বুঝবে না রে। এতে ওর সাথে বন্ধুত্বটাই নষ্ট হয়ে যাবে। এর চেয়ে এটাই ভালো। একটা দীর্ঘশ্বাস ফেলে দীপন চলে গেলে শ্যামল মুখ নামিয়ে উপায় ভাবতে থাকতো বিতস্তাকে জানানোর। ওরা 3 জন কোনো উপায় না পেয়ে নীরব দর্শকের মতোই দীপনের একতরফা ভালোবাসার যন্ত্রণার সাক্ষী হয়ে বুক ফেটে গেলেও মুখে রাগ ফোটাতে পারে না দীপনের মুখের দিকে তাকিয়ে। এর মধ্যে কলেজ জীবন শেষে হায়ার এডুকেশনের জন্য দীপন বাইরে চান্স পেয়ে যায়, আর বিতস্তার বাড়িতে পাত্রপক্ষের আনাগোনা শুরু হয়ে যায়। পাত্রপক্ষের পাকা কথার খবরটা বিতস্তা উত্তেজিত হয়ে দীপনকে জানাতে গিয়ে ওর মায়ের কাছে শুনলো দীপ একটু বেরিয়েছে বিতস্তা। ও কখন ফিরবে কাকিমা? দীপ তো পরশু চলে যাচ্ছে, তারই কেনাকাটা করতে গেছে। ও কোথায় যাচ্ছে কাকিমা? ও মা, তুই জানিস না? ও তো পিএইচডি করতে দিল্লি যাচ্ছে। তুই ওর ঘরে বস, ও এখনই চলে আসবে। বিস্মিত বিতস্তা দীপেনের ঘরে ঢুকে চারিদিক দেখতে দেখতে হঠাৎই ওর চোখ পড়ে গেল টেবিলের ওপরে রাখা ডায়েরিটায়। এত বড় খবরটা দীপন ওকে না বলায় মনে মনে রাগ হলেও ডায়েরিটা দেখার কৌতূহল চাপতে পারছিল না ও।
পায়ে পায়ে টেবিলের কাছে গিয়ে ডায়েরিটা হাতে নিয়ে পাতা উল্টাতেই চোখে পড়ল ওর সাথে কাটানো প্রতিটা মুহূর্তের কথা কি অসামান্য ভাব ব্যঞ্জনায় ফুটে উঠেছে দীপনের কলমে প্রতি পাতায়। পড়তে পড়তে চমকে উঠছিল বিতস্তা। দীপনের চোখে নিজেকে নতুন রূপে আবিষ্কার করে মুক্তোর মতো জলবিন্দু শ্রাবণের ধারার মতো অঝোর ধারায় কপোল চিবুক হয়ে কণ্ঠদেশে মিলে বড় বড় ফোঁটায় ভিজিয়ে দিচ্ছিল ডায়েরির পাতাগুলো। সময়ের কোনো হুঁশ ছিল না ওর। বাইরে দীপনের গলার আওয়াজ পেলেও কোনো মতেই নিজেকে সামলাতে না পেরে স্থাণুবৎ বসে রইল বিতস্তা। মায়ের কাছে বিতস্তার আসার খবর শুনে কোনো রকমের সাইকেলটা রেখে ঘরে ঢুকে ওকে টেবিলের কাছে বসে থাকতে দেখে একটু ভয় পেয়ে কাছে গিয়ে দেখল দামাল মেয়েটা শান্ত হয়ে বসে আছে। কোলের ওপর ডায়েরিটা খোলা আর ওর সারা গালে চোখের জলে আঁকিবুকি। ডায়েরির সাথে এই অবস্থায় বিতস্তাকে দেখে একটু অপ্রস্তুতভাবে ওকে ঝাঁকিয়ে বলল, কি রে তিস্তা, কি হয়েছে তোর? কিচ্ছু না, কি হবে? তুই তো সব জানিস, তুই বল আমার কি হয়েছে। আমি সরি তিস্তা, ওগুলো এমনি পাগলের প্রলাপ। ওগুলো দেখে তুই কিছু মিন করিস না রে। দীপনের মুখে একথা শুনেই কোনো রকমে ডায়েরিটা রেখে ওর কাছে গিয়ে দুহাতে ওর জামার কলাটা ধরে বলে উঠল, কোনটা এমনি দীপ? তুই তুই আমাকে এত ভালোবাসিস আর সবটাই এমনি? ওর কলাটা ধরে ওকে আরো কাছে টেনে ঝাঁকিয়ে ফিসফিসে গলায় বলল, তুই কি ভেবেছিলি তুই একাই ভালোবেসে মহান হতে পারিস, সব ছেড়ে চলে যেতে পারিস? আমি কিচ্ছু পারি না, দেখ আমি কি করতে পারি। তিস্তা রেগে গেলে কি করতে পারে সে সম্পর্কে খুব ভালোই জানে দীপন। সরল মনা মেয়েটা রেগে গেলে জাস্ট পাগল হয়ে যায়। আর দীপেনের প্রতি ওর পজিটিভনেস তো ওর জানা। তবু কেন যে মেয়েটা এতদিন নিজের মন বুঝতে পারেনি কে জানে। দীপন ওকে দুহাতে জড়িয়ে ধরে বলতে লাগলো, একটু শান্ত হ, আমার ভুল হয়ে গেছে। তোকে বোঝানোর দায়িত্ব ছিল আমার, আমি পালন করিনি। আমাকে যা সাজা দেওয়ার দে, কিন্তু তুই একটু মাথা ঠান্ডা কর লক্ষ্মীটি। কথা শোন আমার, শোনা মেয়ে তুই। দীপনের বাহুডোরের বাঁধনের পরম আশ্রয়ে নিজেকে আর ধরে রাখতে না পেরে ঝরঝরিয়ে কেঁদে ফেলল তিস্তা। ওকে কাঁদতে দিয়ে ওকে নিজের বুকের মাঝে জড়িয়ে ওর মাথায় ভালোবাসার পরশ বোলাতে লাগলো দীপন। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর একটু শান্ত হয়ে দীপনের বাহু ডোরে আরো নিশ্চিন্তে নিজেকে সঁপে দিয়ে কান্না ভেজা গলায় বলে উঠল, এখন কি হবে দীপ? তুই চলে যাবি আমাকে ছেড়ে? পারবি থাকতে? বল না। বিষণ্ণ হাসি মুখে ফুটিয়ে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুইও তো তোর চলে যাওয়ার খবরটাই আমাকে দিতে এসেছিস পাগলি। এখন একটু নিজেকে শান্ত কর তো। এরপরেও তুই আমাকে শান্ত হতে বলছিস? কি হবে এখন? বাড়ি গিয়ে মাকে সবটা বলে বিয়েটা ভেঙে দিতে হবে রে। আমি এখন যাই, বিকেলে দেখা করি বরং। শোন, একটু ঠান্ডা হ। তুই একটা কথা কেন বুঝতে পারছিস না? তোর বিয়ের কথা পাকা হয়ে গেছে, এখন কিচ্ছুটি করিস না সোনা। তাতে কি হয়েছে? বিয়েটা তো আর হয়ে যায়নি। তুই আমাকে বিয়ে করতে রাজি আছিস তো? তুই ভুল করছিস তিস্তা। এত কিছুর পর বিয়েটা ভেঙে গেলে কাকুর সম্মানের কি হবে ভেবেছিস? শুধু নিজের কথাই ভাববি, ওই মানুষটার কথা ভাববি না একবারও? তাহলে এখন কি করব তুই বলে দে। আমাকে সারা জীবনের জন্য অন্য কারোর হাতে হাত রাখতে হবে, এটা কিভাবে সম্ভব দীপ? তিস্তার উত্তেজনায় গুরুত্ব না দিয়ে শান্ত স্বরে দীপন বলল, লেখাগুলো না পড়লে তুই তো কিছুই জানতে পারতিস না, তাই এটা না হয় অজানাই থাক। আর নিজের মনটাকে কোনোদিনই বুঝিসনি। এক মুহূর্তে সবটা বোঝা সম্ভব নয় তিস্তা। তবে শেষ অবধি তুই যে সবটা বুঝে আমার ভালোবাসাকে আমাকে গ্রহণ করেছিস, এতেই আমি ধন্য রে। তুই এত কম পাওয়ায় কি করে ধন্য হতে পারিস দীপ? আমি যে আরো বেশি চাই। তুই এখন যা করতে চাস সেটা করে তোর বাবা মাকে অথই জলে ফেলে দিস না তিস্তা। তাহলে? তিস্তার হাত দুটো নিজের হাতে নিয়ে দীপন বলল, এই পৃথিবীটা বড্ড ছোট রে। তুই আমি একদিন ঠিক মিলবই, ততদিন না হয় অপেক্ষায় থাকিস আমার। দেখিস তুই তুই চলে যাচ্ছিস, আর আমিও কটা দিন পর অন্য লোকের সংসার করতে যাব। কি করে দেখা হবে তোর আমার? ভালোবেসে দূরে থাকা যায় না বলেই এক হব। কবে, কোথায়, কিভাবে কিচ্ছু জানি না রে। শুধু জানি দেখা আমাদের হবেই। তুই এখন বাড়ি যা, কাকিমা চিন্তা করছেন। তোর বিয়েতে আসবো না রে। তোর আমার এটাই শেষ দেখা। বিকেলে সবাই আজ আড্ডা দেব, আসিস কিন্তু।
কথাগুলো বলে হাতে ধরা তিস্তার হাতটা ছেড়ে দিতেই ওকে শক্ত করে আঁকড়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। দীপন ওর হালকা নীলচে শার্টের প্রতিটি সুতোয় জমিয়ে নিচ্ছিল ওর চোখের জল। বেশ কিছুক্ষণ পর বিতস্তা নিজেকে সামলে চোখ মুছে একবারও পিছনে না তাকিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। সেদিন বিকেলে ওরা ডাকতে এলেও মাথা ধরার অজুহাতে মুখ গুজে শুয়ে রইল বিছানায়। পরদিন দীপনও চলে গেল, আর তার কয়েকদিনের মধ্যেই একমাথা সিঁদুর পরে কনের সাজে সেজে রনিতেশের হাত ধরে এ বাড়িতে চলে আসে বিতস্তা। সেদিনের পর থেকে দীপনের আর কোনো খোঁজই পায়নিও। নিজেদের চাকরির সুবাদে অনেক মানুষ দেখলেও ওই একজোড়া চোখ কোথাও খুঁজে পায়নি বিতস্তা। বাপের বাড়ি গিয়ে শ্যামলের কাছে শুনেছে বাইরের কোনো এক কলেজে দীপন পড়ায়, গ্রামে প্রায় আসেই না। ভীষণই জানতে ইচ্ছে করছিল দীপনের বিয়ের খবর, ওর বউ কেমন আছে, কিন্তু শ্যামলের সামনেও লজ্জায় জিভ জড়িয়ে যাচ্ছিল ওর। বোধহয় ওর মনের কথা বুঝতে পেরে শ্যামল বলেছিল, জানিস বিতস্তা, দীপন একাই থাকে, বিয়ে করেনি। কতবার বললাম বিয়ের কথা, কিন্তু কিন্তু কি সেটা আর জিজ্ঞেস করতে জিভ সরল না ওর। বদলে প্রসঙ্গ পাল্টে দু এক কথা বলার পর চলে এসেছিল বিতস্তা। এক অপার আনন্দে বুক ভরে উঠেছিল ওর। দীপ এখনো ওরই আছে এটা ভেবে দীপের সেদিনের স্পর্শের কথা মনে পড়তেই শিহরিত হয়ে উঠেছিল ওর সারা শরীর। সেদিনের পর থেকে গ্রামের বাড়িতে যাওয়াও কমিয়ে দিয়েছে। তবে এখনো এক লহময় যেমন ও দীপকে নিজের ভাবতে পারে, এতদিন সংসার করার পরেও ও যেমন রনিতেশের হতে পারেনি, তেমনি ওই মানুষটাকেও নিজের ভাবতে পারেনি কখনো। প্রতি মুহূর্তে দীপনের স্মৃতি কুড়ে কুড়ে খেয়েছে ওকে। সকালে ঘুম থেকে উঠতই ওর দীপকে সাথে নিয়ে, আর রাতে ঘুমাতে যাওয়ার আগে দীপের দু চোখ নিজের চোখে জড়িয়ে ঘুমিয়ে যেত বিতস্তা। একমাত্র ছেলে সৌপর্ণ বাইরে চলে যাওয়ার পর থেকেই সংসারের বাঁধন আলগা হতে শুরু হয়েছিল, আর এখন রনিতেশের মৃত্যুর পর সে বাঁধনটা পুরোপুরি ছিঁড়ে গেছে। এখন এই সংসার থেকে মুক্তি নিয়ে নতুন করে দীপের স্মৃতির সাথে নিয়ে বাঁচবে ও। দীপের সাথে দেখা হওয়ার স্বপ্ন আর দেখে না তিস্তা। দীপ যতই বলুক পৃথিবীর পরিসর ছোট, তিস্তা কিছুতেই মানতে পারে না সে কথা। পৃথিবী ছোট হলে দীপের দেখাও ঠিক পেত। এত বছরেও যখনও দীপের দেখা পায়নি, তখন বাকি জীবনটা একা দীপের সঙ্গে কাটানোর সময়ের সাথেই সহবাস করবে ও। এসব ভাবতে ভাবতে হঠাৎই ভোরের পাখির সুরেলা আওয়াজে চমকে তাকিয়ে দেখল মিলন পিয়াসী প্রভাকরের সাথে মিলনের পর উষার কপলের আবিরের লালিমার আগুন রাঙা রঙে সেজে উঠছে ভোরের আকাশ। সকালের এই সময়টা বরাবরই ওর খুব প্রিয়। ভোরাইয়ের সুরের মূর্ছনায় মোহিত হয়ে আবির রাঙা আকাশের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল বিতস্তা। হঠাৎ নিচে সাইকেলের বেলের আওয়াজে ঘোর কাটতেই মনে পড়ে গেল একটু পরে সৌপর্ণ হিয়ারা বেরোবে, আর তাছাড়া ওর নিজেরও বেরোনোর তাড়া আছে। ওরা বেরিয়ে পড়লেই সবকিছু গুছিয়ে রেখে বিতস্তাও বেরিয়ে পড়বে ওর গন্তব্যের উদ্দেশ্যে। প্রত্যেকবার সৌপর্ণ আর হিয়া হই হই করতে করতে যায় আবার আসার তাগিদে, কিন্তু এবার বোধহয় সেই মায়ের কাছে আসার তাগিদটা নেই বলেই ওদের যাবার তাড়াটাও ছিল কম। যাবার আগে আজ একটু বেশি সময় নিয়ে প্রণাম করতে গিয়ে নিজের অলক্ষ্যেই এক ফোঁটা জল বিতস্তার পায়ে পড়তেই ছেলেকে তুলে মাথায় হাত বুলিয়ে বললেন, এত মন খারাপ করছিস কেন? আমি ভালো থাকবো এটা ভেবে খুশি থাকতে পারবি না তুই? চোখের জল মুছে মুখে হাসি ফুটিয়ে সৌপর্ণ মায়ের হাত ধরে বলল, তাই হোক মা, তুমি ভালো থেকো। আর আর কি বল, আমাদের ভুলে যাবে না তো মা? নাতিকে বুকে জড়িয়ে হিয়ার মাথায় হাত রেখে বললেন, তুই আমার সন্তান, আমার প্রতিটা নিঃশ্বাসের প্রশ্বাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছিস তোরা। নিঃশ্বাস নেওয়া বন্ধ না হলে তোকে কি করে ভুলবো বল? তুই চিন্তা করিস না, আমি ভালোই থাকবো। ওরা বেরিয়ে যাওয়ার ঘন্টাখানেক পর খাওয়া দাওয়া সেরে বাড়িটাকে শেষবারের মতো একবার দেখে নিয়ে একটা গাড়ি বুক করে রওনা দিল নিজের নতুন ঠিকানার দিকে। প্রায় ঘন্টাখানেকের জার্নির পর যখন নবনীরে এসে পৌঁছলো, তখন গোধূলি বেলার শেষের আবেশটুকু চোখে জড়িয়ে বিকেল অপেক্ষায় রয়েছে সন্ধ্যা রানীর সন্ধ্যা তারা জ্বালানোর। ফোনে সবকিছু
আগে থেকে ব্যবস্থা করে রাখায় এখানে এসে কোনো অসুবিধে হয়নি বিতস্তার। দোতলার দক্ষিণ পূব খোলা বারান্দা সংলগ্ন এক কামরার ঘরটা বেশ মনোমতোই হয়েছে ওর। বারান্দার সামনের বাগানে নাম না জানা গাছের সারির ফাঁক দিয়ে দেখা এক ফালি চাঁদের আবছা আলো মুগ্ধ করছিল ওকে। আজ প্রথম দিন হওয়ায় সন্ধ্যের প্রার্থনায় না গিয়ে চুপচাপ নিজের বারান্দায় বসে সন্ধ্যের এই আমেজটুকু উপভোগ করছিল। বহুদিন এরকম আমেজি সন্ধে না দেখা বিতস্তা যখন সন্ধ্যের রেশটুকু নিতে ব্যস্ত, তখন সন্ধ্যের চাঁদ হঠাৎই লুকিয়ে কালো ধোঁয়ার মতো একখণ্ড মেঘকে জায়গা দিতেই ধীরে ধীরে সেই ধোঁয়া জড়ানো মেঘরাজি কখন যেন নীল আকাশকে ধোঁয়ার চাদরে মুড়ে ঝড়কে সাথী করে তার অসামান্য বাজনার দুন্দুভিতে প্রকৃতি রানীকে মাতিয়ে তুলতে হাজির হয়েছে ওর সামনে। গ্রামের মেয়ে বিতস্তাই ঝড়ের সন্ধেটা বেশ উপভোগ করছিল। দীর্ঘদিন শহুরে হাওয়ায় অভ্যস্ত হয়ে এই ঝড়ের আবেশটুকু প্রায় ভুলতেই বসেছিল। বাইরে ঝড় শুরু হওয়ার সাথে সাথেই লোডশেডিং হয়ে যাওয়ায় অফিস থেকে মোমবাতি জ্বালিয়ে দিয়ে গেছে। প্রতিটি বিল্ডিংয়ে ইনভার্টার থাকলেও ঝড়ের বাকি রাতটুকুর কথা ভেবে সন্ধেটা মোমবাতিতেই কাজ চালায় এরা। এতে অবশ্য বিতস্তার কোনো অসুবিধেই হয়নি। এতগুলো বছরের শহুরে মনটা এক মুহূর্তে ঝড়ের আগে দৌড়ে চলে গেল ফেলে আসা গ্রামের বাড়ির ঝড়ের অন্ধকার মাখা সন্ধেতে। বাইরে নিকষ কালো অন্ধকারে এলোমেলো করে দেওয়া ঝড়ের দাপট আর মাঝে মাঝে বিদ্যুতের চমকানিতে নিজের অবছায়াকে অশরীরী বলে ভ্রম হলেও হতে পারে। ঝড়ের বাজনার সাথে বৃষ্টির সুরে রোশনাই বাড়ানোর বারান্দা থেকে ঘরে এসে জানালার ধারটাতে বসে বিতস্তা। ঘরের বন্ধ দরজা জানালার ফাঁক দিয়ে আসা হাওয়ায় তিরতির করে কাঁপছিল মোমবাতিটা, আর তার কম্পনের জাদুতে দেওয়ালে যে অসামান্য শিল্পকলা সৃষ্টি হচ্ছিল মোহিত হয়ে তার দিকে তাকিয়ে বসেছিল ও। হঠাৎই বাইরের দরজায় আওয়াজ শুনে দরজাটা খুলতেই অবাক হয়ে তাকিয়ে রইল বিতস্তা। বাইরে আধো অন্ধকারে আধ ভেজা অবস্থায় দাঁড়িয়ে আছে দীপন। চেহারায় অল্প বয়সের ছাপ ছাড়া আর কোনো পরিবর্তন হয়নি ওর। সেই এক মুখ, চোখ, চেহারার দীপেনের ব্রাশ করা সামনের কিছু চুলে পাক ভিতরে আসতে বলবি না? হতভম্ব ভাবটা কাটিয়ে বিতস্তা বলে উঠল, ও হ্যাঁ আয়, কিন্তু তুই এখানে? ওকে পাশ কাটিয়ে দীপন ভিতরে ঢুকতেই এক ঝলক শিরশিরানি ঠান্ডা হাওয়ায় নিভে গেল মোমবাতিটা। যা, কি হবে এখন? আমার কাছে তো দেশলাইও নেই। এতে এত ভাবছিস কেন তিস্তা? এরকম ওয়েদারে অন্ধকার বেশ লাগছে রে। বেশ তো, তোর অসুবিধা না হলে আমারও অসুবিধা নেই। কেমন আছিস তিস্তা? এই তো যেমন দেখছিস। তুই ভালো আছিস তো? আমার আবার ভালো থাকা, আছি একরকম। তুই কি করে জানলি আমি এখানেই আসবো? জানতাম না তো। তোকে বলেছিলাম না পৃথিবীটা বড্ড ছোট, আর ভালোবাসা সত্যি হলে আমাদের দেখা হবেই। বুঝলাম। শ্যামলের কাছে শুনেছিলাম তুই নাকি বিয়ে করিসনি, আর গ্রামেও আসতিস না, কেন বলতো? একসাথে এত প্রশ্নের উত্তর দেব কি করে? একে একে বলি। তোর প্রথম প্রশ্নের উত্তর তোকে পাইনি বলে, আর দ্বিতীয় উত্তর তোকে ছাড়া ওখানে থাকতে পারতাম না তাই। তাহলে সেদিন ছেড়ে দিয়েছিলি কেন? সব প্রশ্নের উত্তর একদিনেই শুনে নিবি? তার চেয়ে আজকের এই সন্ধেটা গল্প তো করতে পারি আমরা। তোর গলাটা এমন শোনাচ্ছে কেন রে? ভুলে যাচ্ছিস কেন আমি তোর থেকে 1 বছরের বড়? সময়টা তো খারাপ, তাই একটু ঠান্ডা লেগেছে রে। একটু চুপ থেকে ফ্যাঁসফেঁসে গলায় দীপন বলল, তুই এখনো একই রকম আছিস তিস্তা, একটুও বদলাসনি। তুইও একই রকম আছিস দীপ। বিতস্তা আরো কিছু বলার উদ্যোগ করার আগেই দীপন বলে উঠল, আমি এখন আসি রে, অনেকটা দেরি হয়ে গেল। কিসের দেরি দীপ? এতদিন পরে এলি, এক্ষুনি চলে যাবি? আর একটু বস না, তোকে ছাড়তে মন চাইছে না রে। একটা দীর্ঘশ্বাস ফেলে দীপন ওর হাতটা তিস্তার হাতে রাখতেই কেঁপে উঠল। তোর হাত এত ঠান্ডা কেন? তোর কি শীত করছে? হ্যাঁ রে, বৃষ্টিতে ভিজে গেছি, একটু তো শীত করছেই। আমি এখন আসি রে। তুই আর থাকবি না দীপ? না রে, এই অন্ধকারে কে কোথায় দেখবে সেটা কি ঠিক হবে? কাল সকালে বরং তুই আমার কাছে আসিস। তুই কি এখানেই থাকিস? হ্যাঁ রে, ওই পিছন দিকের ঘরে। ম্যানেজারকে বললেই দেখিয়ে দেবে। সে না হয় যাবো, কিন্তু সকালে তো বেশিক্ষণ থাকা যাবে না। তুই রোজ রাত্রিরে আসবি তো? দীপন আরো ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, আসবো রে, রোজ আসবো। তোর কাছে আসার অপেক্ষাতেই তো আছি রে পাগলি। তুই রেস্ট নে, আমি আসছি। কথাগুলো বলে দীপন ঘর থেকে বেরিয়ে যাওয়ার উদ্যোগ করতেই বিতস্তা বলে উঠল, সেদিনের মতো আর একবার তোকে জড়াতে দিবি দীপ? ওর দিকে ঘুরে বিষণ্ণ গলায় দীপন বলল, আজ আমি ভিজে গেছি তিস্তা, আমাকে জড়ালে তুইও ভিজে যাবি অন্য কোনো দিন না হয়। বেশ, তাই হবে। আমি এখন আসি।
কাল তোর অপেক্ষায় থাকবো। কথাগুলো বলে পেছনে না তাকিয়ে খোলা দরজা দিয়ে অন্ধকারে দীপন মিলিয়ে যেতেই মোমবাতিটা না জ্বালিয়ে দীপনের স্পর্শধন্য হাতটা বুকের কাছে জড়িয়ে চুপটি করে বসে রইল বিতস্তা। বেশ কিছুক্ষণ পর একটা টর্চের জোরালো আলোয় চমক ভেঙে তাকাতেই আবাসনের সর্বক্ষণের ছেলে সমীর বলল, কি হয়েছে মাসিমা? অন্ধকারে একা বসে আছেন যে? মোমবাতিটা নিভে গিয়েছিল, আমাদের ডাকবেন তো? এভাবে অন্ধকারে যদি পড়ে টরে যেতেন। না রে বাবা না, কিচ্ছু হবে না। অন্ধকারে কোনো অসুবিধে হয়নি আমার। তা কারেন্ট কি আসবে না আজ? না, কারেন্ট আসবে না, তবে সবাই শুয়ে পড়লে ইনভার্টারটা চালানো হবে। আপনার খাবার দিয়ে গেলাম আর মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে গেলাম। ও হ্যাঁ, দেশলাইটা পাশেই রাখলাম। আর প্রয়োজনে ডাকবেন কিন্তু। সমীরের সব কথা কানে ঢুকলেও মনে সবটা ঢুকলো না। ভাববিহ্বল বিতস্তার। দীপেনের কথা ওকে জিজ্ঞেস করবে ভেবেও শেষ মুহূর্তে কিছু একটা ভেবে চুপ করে ওর কথায় মাথা নেড়ে বসে রইল বিতস্তা। সমীর চলে গেলে দরজাটা ভেজিয়ে দিয়ে খাবারটা ঢাকা দিয়ে পাশে সরিয়ে রেখে জমাট বাঁধা অন্ধকারে বাইরের বারান্দায় চুপচাপ বসে দীপনের কথা ভাবতে লাগলো। পরদিন সকালে প্রার্থনার পর অফিসে এসে ম্যানেজার বাবুর সাথে আলাপ পরিচয়ের পর বিতস্তা বলল, আমাকে একটু দীপন বসুর ঘরে নিয়ে যাবেন। আপনি দীপন বাবুকে চেনেন? হ্যাঁ, ও আমার বন্ধু। একটু নিয়ে চলুন না প্লিজ। কিন্তু উনি এখানে আছেন জানলেন কিভাবে? না মানে উনি বলেছিলেন কাউকে না জানিয়ে এসেছেন এখানে, তাই জানতে চাইছিলাম। একটু ইতস্তত করে বিতস্তা বলল, আসলে ওর সাথে দেখা হয়েছিল, তখনই বলল একটু নিয়ে চলুন না প্লিজ। ম্যানেজার বাবু অবাক হয়ে বললেন, উনি নিজে আপনাকে বলেছেন? না মানে। ওনাকে কথাটা শেষ করতে না দিয়ে বিতস্তা এগিয়ে গেল ঘরের দরজার দিকে। ম্যানেজার বাবু আর কথা না বাড়িয়ে ওনাকে নিয়ে অফিসের পিছন দিকে পার্ক সংলগ্ন দোতলা বাড়ির একেবারে দক্ষিণ দিকে দক্ষিণ পশ্চিম বারান্দা ঘেরা ঘরটার সামনে এসে দাঁড়াতেই দরজায় তালা দেখে বিতস্তা বলে উঠল, এই যা, দরজাটা তো তালাবন্ধ দেখছি। জানিয়ে আসা উচিত ছিল আমার। আপনি বরং চলে যান, আমি ওর সাথে দেখা করে ঠিক চিনে চলে যাব। একটু ভ্রু কুঁচকে ম্যানেজার বাবু বললেন, আমি চাবি খুলে দিচ্ছি, আপনি ভেতরে যান। ম্যানেজার বাবুর কথা একটু অবাক হলেও এটা নিয়ম ভেবে চাবি খোলার সাথে সাথেই ঘরটায় ঢুকতে গিয়ে আবারও অবাক হলো। ঘরটা খুলতেই একটা চাপা ধুলোর গন্ধ নাকে এসে লাগলো ওর। গন্ধটা সয়ে নিয়ে ঘরে ঢুকতেই দেখলো ভীষণই পরিপাটি করে সাজানো ঘরটা যেন ওরই অপেক্ষায় রয়েছে। টান টান করে পেতে রাখা অল্প কুঁচকে যাওয়া বিছানাটা দেখে মনে হচ্ছে একটু আগেই কেউ উঠে গেছে বিছানা থেকে। পিছন ফিরে তাকিয়ে দেখলো ম্যানেজার বাবু কখন চলে গেছেন ওখান থেকে। দীপনের অপেক্ষায় চুপচাপ বসে না থেকে পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। দেওয়াল জোড়া বিভিন্ন ছবি, একটা বুক সেলফে সাজানো বিভিন্ন বই, জানালায় রাখা দুটো মানি প্ল্যান্ট গাছ একে অপরকে জড়িয়ে দেওয়াল বেয়ে বেশ উঠছে। টেবিলের ওপর বেশ কিছু বইয়ের মাঝে সেই নীল ডায়েরিটা, যা একদিন বিতস্তাকে ওর মনের মানুষের খবর এনে দিয়েছিল। এক বুক কৌতূহল নিয়ে ডায়েরির পাতাটা খুলতেই একটা চিঠি ওর হাতে পড়ল। একটু দোনামনা করে চিঠিটা খুলতেই দেখলো ওকেই লেখা হয়েছে চিঠিটা। দীপনের এমন কাজকে পাগলামি ভেবে নিজের মনে একটু হেসে পড়তে শুরু করলো চিঠিটা। তিস্তা, আমার মনে হয়েছিল তুই এখানে আসবি, তাই তোর জন্য এটা রাখলাম। ম্যানেজার সতীশ বাবুকে বলাই আছে তুই এলে তোকে এ ঘরে পৌঁছে দিতে। আসলে আরও কিছুদিন আগে এলে আমি নিজেই তোকে নিয়ে আসতাম। ভীষণ অবাক হচ্ছিস তো এটা ভেবে যে আমি কি করে জানলাম তোর আসার কথা? ভুলে যাস কেন, আমরা একসাথে বড় হয়েছি। তাই সুন্দরী ভাগীরথী যে তোর প্রিয় নদী, এটা তোর মনে না থাকলেও আমি ভুলিনি রে। জানিস তিস্তা, তোকে আমি একটা দিনের জন্যেও ভুলিনি। আমার শ্বাস প্রশ্বাসের সঙ্গে জড়িয়ে নিয়েছিলাম তোকে। তোর সব খবর আমি পেতাম শ্যামলের কাছ থেকে। তুই যেদিন অফ হোয়াইট আর কচি পাতা কম্বিনেশনের শাড়িটা পরে প্রথম স্কুলে গেছিলি, তোর অগোচরেই তোকে দু চোখ ভরে দেখে জড়িয়ে নিয়েছিলাম নিজের উষ্ণতায়। একই শহরে থেকেও ভিন্ন দ্বীপের বাসিন্দা হয়ে বেঁচেছি এতদিন। শরীরের টান তৈরি হওয়ার আগে থেকেই মনের টান তৈরি হয়ে গিয়েছিল আমাদের। তাই তোকে দূরে পাঠিয়েও নিজে দূরে যেতে পারলাম না রে। তোর না থাকা, তুই এর সাথেই সহবাস করেছি এতদিন। এখানে এসে মনের টান মেটাতে তোর সাথে নতুনভাবে বাঁচবো ভেবেছিলাম, কিন্তু ওপারের ডাক যে অমোঘ, তাকে এড়াই কেমনে? জানিস তিস্তা,
সবাই বলে নিঃশ্বাস বন্ধেই সব শেষ, কিন্তু আমার কাছে তার এক শুরু। সতীশকে এই ঘরে অন্য কাউকে না রাখতে বলেছি তুই না আসা অবধি। ভাবছিস তো জানলাম কি করে? এটুকু বিশ্বাস না থাকলে বৃথাই এতদিন ভালোবাসলাম তোকে। এতদিন রনিতেশের সাথে সংসার করেও যে তুই ওর হতে পারিসনি এটা আমি জানি। আর এখানেই তো আমার জিত রে। তুই আমার তিস্তা, শুধুই আমার। কোনো বাধাই তোকে দূরে নিয়ে যেতে পারেনি আমার থেকে, আর তাই তো তুই ফিরে এসেছিস আমার কাছে। তুই থাকবি আমার এই ঘরে, আমার সাথে, আমার কাছে। আমার অশরীরের উষ্ণতায় জড়িয়ে রাখবো তোকে। তোকে বুকের মাঝে রাখার যে অপার শান্তি তা আমি উপভোগ করতে চাই তোকে বুকে জড়িয়ে। এক অশরীরের সাথে নতুন খেলার, নতুন সংসার পাতবি। আমার এই ঘর তোর অপেক্ষায়। আসবি তিস্তা? চিঠিটা পড়তে পড়তে চোখের জল বাদ মানছিল না বিতস্তার। চিঠি পড়া শেষ করে চিঠিটার গা থেকে দীপনের স্পর্শ সুখ অনুভব করতে করতে কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলো, তুই কাল কথা রাখতে এসেছিলি দীপ, আমি এ ঘরেই থাকবো। তুই এখানে আছিস আমি জানি, সব শুনছিস তো। আমি তোর অশরীরের সাথে বাকি দিনগুলো যাপন করব। তুই খুশি তো? বলতে বলতে হু হু করে কেঁদে উঠল দীপনের তিস্তা। আর তখন ঠিক ওর পিছনে অবয়বহীন শরীরে এক নিশ্চিন্ত অবয়ব ফুটে উঠছিল ধীরে ধীরে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।